সব শেষে প্রায় এসে গেলাম, সব কিছুরই শেষ হয়ে যায়। আমার কথাও শেষ হয়ে এসছে। তবে এই পর্যায়ে আমি বেছে নিয়েছি একাদশ অধ্যায়টি, স্মৃতি, সুবর্ণজলের কিছু স্মৃতি। স্মৃতি মানুষের এমনই সম্পদ যে সে হাসায়, কাঁদায়, বাঁচায়, ঘুম পাড়ায়, স্মৃতি জড়িয়ে থাকে। স্মৃতি কখনো ছেড়ে যায় না। তো জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কত স্মৃতি, কত কথা, কোনটা ছেড়ে কোনটা বলি। বাল্য স্মৃতি একটা উল্লেখ করতে চাই। ওইখানে আমি আমার বাবাকে একটু টানতে পারবো। আমি তখন ৩য় শ্রেণীতে পড়ি। বাড়ির কাছেই মাদ্রাসা পাঠশালা, আরবি পাঠশালা, সেখানে বাবা ভর্তি করে দিলেন। তা আমি কোরআন কিতাব শিখবো, কায়দা সিপারা শিখবো। এটা খুব আনন্দ নিয়ে ভর্তি হলাম। পড়াশোনার বিষয়টা সবসময় আমার কাছে আনন্দের ছিল। তারপরে আমার তো পড়া চললো, ওখানে স্কুলে যাই ৩য় শ্রেণীতে, দুটোই চলছে পাশাপাশি। তা আমার বাবার আবার ছিল যে তিনি মাঝে মধ্যে ওই ওয়াজ নসিহত পীর সাহেবের সঙ্গে, আমাদের যে হুজুর পীর ছিলেন তার সঙ্গে বের হতেন। বর্ষাকালে আমরা দেখেছি বজরা মানে একটা বড় বিশাল সুন্দর নৌকা। ওই নৌকায় করে এই বাড়িতে ওই পাড়ায় ওই গ্রামে ওয়াজ চলতো। তো পীর সাহেবের সঙ্গে আমার বাবা থাকতেন। যখনই উনি সয়ারে বেরোতেন তখনই আমার বাবা থাকতেন। তো একবার মনে পড়ে আমার বাবা, আমাদের গ্রামে ওয়াজ হবে, তো বাবা হুজুরকে নিয়ে এসছেন। ঘাটে বজরাটা ভিড়েছে, কত মানুষের ভিড় সেই। তো আমার বাবা এসে জানলেন যে আমি কোরআন শরীফের সবক নিয়েছি। আর তার যে কি আনন্দ! এবং পরে হুজুরের কাছে বলল যে আমার মেয়েটি কোরআন শরীফ নিয়েছে, আপনার মেয়ের দাওয়াত আমার বজরায়, আপনি আমার ওই শিশু মেহমানকে নিয়ে আসবেন। কখন? যে রাতেই নিয়ে আসেন, সন্ধ্যায়। তা আমার বাবা এসে আমার মাকে বললেন যে হুজুর তো দাওয়াত দিয়েছেন তাকে, আমার মেয়েকে দাওয়াত রাখতে হয়। মা বললেন যাবে। তারপরে গেলাম যথারীতি। হুজুর বজরাতে যদিও, কিন্তু তিনি পোশাকি স্টাইলে আছেন, মাথায় পাগড়ি আছে, লম্বা পাজামা, পাঞ্জাবি এগুলো পরা। আর চেহারায় আমি দেখলাম একটা নুরানি, একটা আলোর পরশ। উনি আমাকে সম্বোধন করলেন নৌকায় ওঠা মাত্রই, মা এসো। বসতে চাইলাম ওইদিকে আমার বাবার কাছে, না তুমি এইখানে বসো। তো ওনার বাম পাশে আমাকে বসালেন। তো বসলাম। ওখানে উনি আমার মাথায় এবং পিঠে হাত রেখে আদর করলেন এবং বললেন যে এই শিগগির খাবার লাগাও, ও বাড়ি যাবে, ওর পড়াশোনা আছে, বাড়ি যাবে, খাবার লাগিয়ে দাও। তো দেখলাম যে একদম সুশৃঙ্খল খাবারটা সব রেডি, সামনে চলে এসছে। ওখানে প্রায় 1 হাত লম্বা চিংড়ি ভুনা প্রত্যেকটা প্লেটে দেওয়া আছে। এই চিংড়ি আর জীবনে কোনোদিন দেখিনি। কোথা থেকে হুজুরের জন্য মিলছিল আল্লাহ জানে। তারপর আমি তো এটার ধারে কাছে যেতে পারি না, এত বড়, যদ্দূরই হোক একটু খেয়ে অল্প খেলাম। তারপরে শেষ করে যখন আসি তখন উনি বললেন, তখন উনি বোঝা সইটা যাচ্ছে, চালার বাইরে আসলেন। আমরাও বেরোলাম, নামবো। উনি আবারও আমাকে আমার মাথায় হাত বুলিয়ে বললেন যে মা তুমি না বড় হও, নাম করো, সুখী হও। তো ওই যে একটা আমার মনে এত লাগলো যে উনি এত বড় পীর, এই সব এলাকাবাসীর পীর,
আর এত মানুষ ওনাকে সালাম দেয়, উনি আমাকে এতবার দোয়া করছেন। তা আমি খুব প্রীত হলাম, নিজেকে মনে করলাম যে একটা কিছু পেয়েছি। তারপর বাড়িতে এসে মাকে বললাম, মা বলল যে খুব ভালো হয়েছে, তোমাকে অনেক বড় হতে হবে, ওনার কথাটা রক্ষা করতে হবে, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মা যা বলে, মা তো দারুণ ছিলেন, আমার মায়ের তুলনা নাই, এমন মা হয় না আর কি। লেখাপড়ার ব্যাপারে দারুণ কঠোর, নিয়ম কানুন সত্যনিষ্ঠা এগুলো তার কাছে শিখেছি। তা আমি ওই আমার যে আশীর্বাদ করেছিলেন ক্লাস 3য় শ্রেণীতে পড়ার সময়, সেই আশীর্বাদের কথাটা আমার মনে আছে। কাজী যারা সৎ সিদ্ধ পুরুষ, সিদ্ধ মানুষ, যারা ধ্যানী, যারা মানে সৃষ্টিকর্তা সম্পর্কে ধ্যান ধারণা করেন, তাদের কথা আমি ধরে নিয়েছি, সত্য হয়, বৃথা যায় না। তা আমাদের হুজুরের সেই আশীর্বাদ আমার জীবনে সত্য হয়েছে, সত্য হয়েছে। এবং এখানে আমি পূর্ণ যে ওনার আশীর্বাদটা আমাকে এখনো যেন জড়িয়ে আছে। এই গেল এক স্মৃতি। পাশাপাশি আরেকটা স্মৃতির কথা বলি। বড় হয়েছি, তখন স্কুলে কিশোরগঞ্জ এসে স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। গ্রাম থেকে প্রাইমারিটা স্কুলে গিয়ে না গিয়ে কোনো মতে শেষ করে এসছি। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় প্রথমেই একটি মেয়ে, আমি ঢোকা মাত্র ভর্তি, নতুন ভর্তি, এসো এসো আমার সঙ্গে বসো, আমার সঙ্গে কে আমাকে নিবে এরম বলতেছে। বন্ধু, কিন্তু যেই বন্ধুটা আগে হাত বাড়িয়েছিল তার নাম লতিফা। তার সঙ্গে আমার বন্ধুত্ব বলেন, ভালোবাসা বলেন, আত্মীয়তা বলেন, হৃদ্যতা বলেন, তার সঙ্গে আমার কাটায় কাটায় মিলে গেছে। আমি তার কাছে বসেছিলাম এবং প্রায় তার কাছেই বসাই হতো, এবং এইভাবে আমরা ম্যাট্রিক পাস করেছি। তার আর কলেজে পড়া হয়নি, তার বিয়ে হয়ে গেছে। কলেজে তো সবাই, আমি তো পড়তে পারি নাই, আমার তো বিপদ পড়া, তো তারও পড়া হয়নি, স্বাভাবিক কথাই। তারপর বিয়ে হয়ে গেছে ঢাকা নবাবপুরে রোকনপুরে একটি বাড়িতে, তার বিয়ে, শ্বশুর বাড়ি। তো বিয়েতে গেছি, বন্ধু তো গলা জড়িয়ে বলে যে তোর তো পড়া হবে, আমার তো হবে না। আর ঠিক আছে, কি করবা, আমরা সমাজের শিকার, যেটা হয়েছে সেটাই মেনে নাও, বিয়ে মেনে নাও। আমার বললো তো তুমি আসবে ওখানে, আর নাহলে আমি খুব ছোটপটো করব, তুমি আসবে এবং আমাদের এই বন্ধুত্ব চিরকাল থাকবে। আমি যদিও সংসারী হই আর তুমি ছাত্রী হও, যাই হও, কিন্তু আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে। কিন্তু চিরকাল না, কিছু থাকে না, থাকে না, তবু বলি থাকে, দুটোই বলতে হয়। এই বন্ধুটার কিছুদিন পর শুনলাম তার 2টি বাচ্চা হয়েছে। হওয়ার পর শুনলাম তার লাংসে ক্যান্সার হয়েছে, সে আর বাঁচবে না। তা আর্মির হাসপাতালের একজন বড় ডাক্তার তার চিকিৎসা করে, সে ঢাকায় আছে, চিকিৎসা সুবিধা পায়। তার স্বামীও বেশ অবস্থাপন্ন ছিল, সুষ্ঠু চিকিৎসা চলেছে, কিন্তু কোনো চিকিৎসা তাকে ধরে রাখতে পারেনি। আমি তখন প্রধান শিক্ষক হয়ে গেছি। প্রধান শিক্ষক তখন একদিন রৌদ্রে বসে আছে, এমন সময় খবর গেল যে লতিফা মারা গেছে। তার নাম লতিফা। কেমন যে একটা ফিলিং হলো যে আপনজন হারালে মানুষ কি নিজেকে হারিয়ে ফেলে না কি হয়, কিছুই বুঝতে না পেরে মেরে বসে রইলাম। পরের দিন ছুটি নিয়ে, 2-3 দিনের ছুটি নিয়ে ঢাকায় এলাম। তার 2টা ছেলে মেয়েকে কাছে টেনে নিলাম, তার বিছানায় বসলাম। তার ছবিতে ভরা তার ঘর, বড় বড় বিশাল ছবি, পোর্ট্রেট, ড্রয়িং রুম সাজিয়ে রেখেছে, তার নিজস্ব। তার হাজব্যান্ড এগুলো করে, শিল্পী ছিলেন তার হাজব্যান্ড। উনি জল তরঙ্গ বাজাতেন, উনিও মারা গেছেন
পরে, ইদানিং মারা গেছে। তা আমি পরে বললাম, মারা গেছে, আর তো কিছু করার নেই। তার বিছানায় বসে দুটি বাচ্চাকে দুই পাশে নিয়ে আমি তার স্মৃতিটাকে স্মরণ করলাম। এর মধ্যে অসুস্থ অবস্থায় দেখতে এসেছিলাম একদিন, সেই দিনের স্মৃতিটাই বলবো। আসছি পরে সে হাত নাড়াতে পারে না, তবুও একটু হাতটা নাড়িয়ে তার বড় বড় চোখ দুটো মেলে আমাকে দেখে বিছানা দেখাচ্ছে, এখানে বসো। বসলাম, সে এনে ধরলো, বলছে, রাজিয়া, আমি না আসলে বাঁচব না, আমাকে খামাখাই ইঞ্জেকশনগুলো দিয়ে দিয়ে কষ্ট দিচ্ছে, আমি আসলে বাঁচতে পারবো না। আর তোমাকে বলি, আমি তোমার জন্য যা ছিলাম বা যা মনে করো, আমার ছেলে মেয়ে দুইটাকে তুমি দেখবে, এরা যেন মানুষ হয়, এরা যেন চলার অসুবিধা না হয়, এদের সংসারের জন্য কোনো বিবাদ না ঘটে। তো তুমি ওই মতিন সাহেবকে দিয়ে চেষ্টা করে আমার বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের সব কিছু তুমি দেখাশোনা করবে, খবর রাখবে কখন কি হচ্ছে না হচ্ছে। তো মতিন সাহেব, তার হাজব্যান্ড, আমাকে খুব মানে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। তারপর সে চোখের পানিটা ঢলে পড়লো, চোখের পানিটা জুড়ে পড়লো, চোখের পানিটা ফেলতে ফেলতে নীরবে ভাষায় আবার বললো, রাজিয়া, তোমার তো আর দেখতে পাবো না, আমি বাঁচবো না, কবে যে চলে যাই, তো তুমি আমার বন্ধু হয়ে থেকো জীবনে মরণে। তা আমি আমার একটা বই, গাংচিলের ঘর, গল্পের বই, আমি লতিফাকে উৎসর্গ করেছি, বলেছি আমার জীবন মরণের বন্ধু তুমি, তোমার জন্য এই বইটি, প্রথম বইটি গল্পের, তোমাকে দিলাম। আর তাকে নিয়ে একটা গল্প ওইটার মধ্যে আছে, ওই বইটার মধ্যে আছে, লতিফাকে নিয়ে একটা গল্প আছে। তো এই যে লতিফা বন্ধু আমার, এখনো আমি শুইতে অনেক সময় নিজেই বলে এটি মনে মনে, বন্ধু হে আমার। এই লতিফার মুখ ভেসে ওঠে। বন্ধুত্ব যে কি জিনিস, এটা আমি অনুভব করেছি আমার এই বন্ধুত্বের মধ্য দিয়ে। এই হলো একটা করুণ স্মৃতি। আর একটা বলি, মুক্তিযুদ্ধের সময় আমার এক ছাত্রী উষারানী দেবী, তার বাড়ি ছিল সগড়া, আমার কিশোরগঞ্জে, স্কুলের কাছে, বেশি দূরে নয়। তার স্বামী ছিল টিচার ওখানকার হাই স্কুলে। তো ওদের বাড়ির এক রাতে পাকিস্তানিরা ওদের সগড়ার বাড়িতে ঢুকে সব বাতি টাতি নিভিয়ে তাদের দিয়ে ঘেরাও টেরাও করে তাদের বাড়ি 8 জনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। উষা ছিল প্রেগনেন্ট তখন, তার বাচ্চা হবে, শিগগিরই হবে এরকম। তো এমন অবস্থা, বাঁধে ফেলতেছে, সব চিৎকার করছে। অন্য বড় যারা ছিল তারা ওকে কোনো মতে পেছনের দিক দিয়ে আখ ক্ষেত ছিল বাড়ির কাছে, একটু গ্রামীণ বাড়িটা, গ্রামের দিকে আর কি, শহরের আশপাশে গ্রাম। তো আখ ক্ষেতের মধ্যে তাকে নিয়ে বসিয়ে দিয়ে আসছে। আর এইদিকে যে 8 জন বেঁধে ফেলেছিল, এই 8 জনকে নিয়ে আর 2 জনকে গুলি করে ফেলে দিয়ে 8 জনকে নিয়ে ওই পাকিস্তানিরা হাও করে চলে গেল। তখন রাত্রি প্রভাত হয়ে গেছে। তো এখন 8 জনকে জেঙেছে, মানে শহরের লোকজন আবার দেখেছে, এদেরকে কোথাও কোথাও হাঁটায় নিছে যাতে লোকে দেখে যে এই শাস্তি আমরা দিতে পারি, এই 8 জনকে নিয়ে এখনই গুলি করবে। তো সে উষা, প্রভাত হলো, সময় তো চলবেই, পাড়ার লোকজন খোঁজাখুঁজি করলো, দেখলো যে বাড়িতে কেউ নেই, বলতে গেলে কেবল একজন বৃদ্ধ মানুষ তার শয্যায় কাতরাচ্ছে, আর কেউ নেই। বললো, উষা কোথায়? উষার তো বাচ্চা হবে, ও কোথায় আছে বা কি অবস্থা? নতুনের সূর্যোদয় আমি নাম দিয়েছিলাম, ওদের নিয়ে এটা লিখেছি আমি। কোথায় সে, কোথায়? খুঁজে খুঁজে আখ খেতে গিয়ে পেয়েছে,
পেয়েছে মানে দূর থেকে পেয়েছে, দূর থেকে একটা শিশুর কান্না শুনেছে। বলে, এই যে রে বাচ্চা কান্দে, বাচ্চা কান্দে, উষা এখানে আছে, উষা এখানে আছে। গিয়া উষাকে, অনেক মহিলাটা সব জড়ো হয়েছে, উষাকে ঠিকঠাক করে নিয়েছে, বাচ্চাকে নিয়েছে, নিয়ে তারা ভিটায় এসছে, যে ভিটা পতিত করে রেখে গেছে ওই ভিটাই এসছে। এই যে নতুনের সূর্যোদয়, প্রভাত, যে হ্যাঁ আমি আসছি, প্রভাত আসে, অনেক দুঃখ রজনীর পর প্রভাত আসে, প্রভাত যায়। এই সময়ের যাওয়া আসার মধ্যে অনেক স্মৃতি। এই যে উষা পরে আমি গেলাম তাদের বাড়িতে, এই সকাল সকালই ছিল, 10টার দিকে গেলাম, আমি তখন হেডমিস্ট্রেস। গেলাম, উষা বলল, আপা কিছু নেই। কে বলে কিছু নেই? এই যে আছে তোমার সামনে, তোমার সন্তান, সে বিজয়কে ডেকে আনবে, আমরা আমাদের স্বাধীনতা পাবো, এটাই স্বাধীনতার পূর্বাভাস, তুমি মন খারাপ করো না। ও বেঁধে নিয়ে গেছে, হ্যাঁ জানি, বেঁধে নিয়ে গেছে জানি, এটা এই পর্যন্তই রাখো, এর বেশি প্রত্যাশা করো না, স্বাধীনতার জন্য এটা তোমার অবদান, এই হিসেবে এটা উল্লেখিত হবে। পরে তাকে জনগণ অভ্যর্থনা দিয়েছে, উষাকে বীর নারী, এখনো আছে, রিটায়ারি, সেও প্রায় অ্যাডমিশন হয়েছিল, পরে সেও টিচিংয়ে ছিল, অ্যাডমিশন হয়েছিল, রিটায়ার করেছে, এখন বাইরে আছে। এই যে উষা, তার যে করুণ চাহনি, বলে যে আপা সব তো শেষ হয়ে গেল, চাহনিটা যে শেষ হয় না, এটা আমি অনুভব করেছিলাম। এখনো এই উষা আমার এখানে আছে, আমি তাকে স্মরণ করি শ্রদ্ধায়, তার অবদান, তার ত্যাগ, তিতিক্ষা। এমনি কত উষা, কত নবীনা, কত সুবর্ণা এইভাবে লাঞ্ছিত হয়েছে, কতভাবে লাঞ্ছিত হয়েছে। মুক্তিযুদ্ধের এই করুণ স্মৃতির এই অংশটা বিশেষ করে, যে বাচ্চাটা হলো, তার কান্নাটা, যে সে এসছে, নবীনের পথ ধরে এসছে, কখনো ভুলতে পারি না। তার কথা বলবো, স্মৃতির কোনো শেষ নেই। স্মৃতির সাজি যদি খুলি, একটা পর একটা, জীবনটা ভরে আছে শুধু স্মৃতি, দুঃখ সুখের স্মৃতি, এবং সুখ দুঃখের এই স্মৃতির পসরা বয়ে আমি আমার পথ হেঁটে চলেছি। স্মৃতিগুলি আমার কাছে সুবর্ণ হয়ে আছে।